স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান মার্কিন এই বিশেষ দূত। 3 দিনের সরকারি সফরে গত 30 জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ অন্তত 23 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনগর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় সন্দেহজনক 2টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে 450 বস্তা সার জব্দ ও পাচারকারীদের আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা আলামত ও আটককৃত ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনে লিকেজ ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে নারায়ণগঞ্জে প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 3 মাসে গ্যাস থেকে বিস্ফোরণে অন্তত 30 জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 7 জন। এই অবস্থা থেকে উত্তরণে নাগরিক সচেতনতার পাশাপাশি পুরনো লাইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকায় গত 10 মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের 5 জন। 11 মে ফতুল্লার লাকি বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়। 13 মে সোনারগাঁয়ে জেরা পয়েন্ট প্ল্যান্টের ক্যান্টিনে চুলার গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হন 12 জন কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে মৃত্যু হয় 2 জনের। সবশেষ 14 জুলাই ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিতাসের 4 শ্রমিক। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অনেক বাতিল, অব্যবহারযোগ্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নাগরিক অসচেতনতা এবং অপরিকল্পিত তিতাস গ্যাস লাইন স্থাপন ও লিকেজই মূলত দুর্ঘটনার মূল কারণ। মিডিয়ার সবাই যদি আমরা এই বিষয়গুলোকে মানুষকে বারবার এই সচেতনতার দিকে যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জে যে গ্যাসের যে বিস্ফোরণ যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এটা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমরা মনে হয় যে এটা কমে আসবে যদি আমরা আমাদের প্রচার মাধ্যমটাই থাকবে মানুষকে সচেতন করা। গ্যাস লাইনে লিকেজ থাকার কথা স্বীকার করেছেন তিতাস কর্তৃপক্ষ। পুরনো লাইন সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার কাজ চলমান বলে জানান এই কর্মকর্তা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে। তাছাড়া আমরা আমাদের ইয়ারলি কন্ট্রাক্ট আমরা টেন্ডার ঠিকাদার নিয়োগ করছি। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি আবাসিক ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন, কারণ পরিকল্পিত নগরায়নই পারে এসব দুর্ঘটনা রোধ করতে। বাড়িতে যেরকম ভাবে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ থাকা দরকার, বিশেষ করে রান্নাঘরে, সেই ধরনের অনেক সময় ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ না থাকাতেও দেখা যাচ্ছে যে বাতাস চাপে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। 1964 সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছে তিতাস। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর যোগ দিয়েছিলেন কর্পোরেট চাকরিতে। ছিল সুনিশ্চিত ও আরামদায়ক শহরে জীবন, কিন্তু চাকরির গণ্ডিতে আটকে না থেকে নিজের স্বপ্ন বাস্তবায়নে গ্রামে ফিরে আসেন সৈয়দ আলামিন। দিনাজপুরের চিরির বন্দরে তিনি গড়ে তোলেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাণিজ্যিক খামার, যা এখন এলাকায় বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার 1 নং নসরতপুর ইউনিয়নের ফকিরপাড়ায় সৈয়দ আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি এখন ব্ল্যাক বেঙ্গল জাতের
ছাগলের খামার তৈরি করেছেন। আমাদের দেশীয় ছাগল হারিয়ে যেন না যায় সেজন্যই তিনি বাণিজ্যিকভাবেই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়েই তার এই খামার। আমার আসলে ছাগল পালন নিয়ে একটা আগ্রহ ছিল আগে থেকেই। আমি কিন্তু শুরু করেছিলাম ফার্ম প্যাটার্নে। যখন শুরু করলাম তখন আমি 14টা মা ছাগল আর একটা পাঠা, এই 15টা ছাগল দিয়ে আমি শুরু করলাম আজ থেকে 1.5 বছর আগে। এখন আমার তাদেরই প্রোডাকশন, তাদেরই সবকিছু মিলে কিন্তু 90টা প্লাস ছাগল। তো এই ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে আমার কাজ করার আগ্রহ, এবং কাজ করার আগ্রহের একটা মূল কারণ হচ্ছে আমি সবসময় চাইতাম যে যে কাজই করব সেটা যেন নিরাপদ হয়, অ্যান্টিবায়োটিক ফ্রি হয়, গ্রোথ হরমোন ফ্রি হয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আর আমার এই ছাগলের খামারটা শুধুমাত্র যে আমি করছি তা না, আমার এই 1.5 বছরে আমার গ্রামে অনেকেই যারা ক্রস করতো, খুব মজার বিষয়, যখন দেখছে যে আমি এসে করছি তখন তারাও উদ্বুদ্ধ হয়ে আমার কাছ থেকে ছাগল নিয়েছে, নয়তো বাহির থেকে দেশি ছাগল কালেক্ট করে দেশি ছাগলের একটা প্রচলন আবার বাড়ছে আমাদের গ্রামে। এটা একটা ভালো খবর। এবং আমি শুধু না, আমি আবার আরো কিছু উদ্যোক্তা তৈরি করছি যেন এই দেশি ব্রিডটা আমাদের দেশ থেকে না হারিয়ে যায়। এলাকার বেশ কিছু যুবক তারাও কিন্তু ছাগল পালনে আগ্রহ প্রকাশ করছেন এবং তার এই খামারে বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেখলাম, অনেক ভালো লাগলো। দেখি আমিও ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে চেষ্টা করবো যাতে শুরু করা যায়। আমার নিজস্ব একটা স্বপ্ন আছে, মানে নিরাপদ খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য। তারপর সেটার জন্যই এখানে আসা। তার পরিবারও এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের বা খামার তৈরি করার কাজে উৎসাহিত প্রদান করছেন। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, চিরির বন্দর, দিনাজপুর। রাজধানীতে জাতীয় বৃক্ষ মেলায় ফলদের পাশাপাশি রয়েছে নানা ধরনের গাছ। বিরল প্রজাতির গাছের চারাও রয়েছে সেখানে। ছুটির দিনে গাছপ্রেমীরা ভিড় করেন পছন্দের গাছ কিনতে। রামবুটান অনেকেরই পছন্দের একটি সুস্বাদু ফল। কখনো কি শুনেছেন রামবুটানের এত সুন্দর একটি নাম হয়? আজকে আপনাদের এক প্রজাতির রামবুটানের সাথে পরিচয় করে দেব। এই যে দেখতে পাচ্ছেন রামবুটান, এর নাম হচ্ছে স্কুল বয় রামবুটান। গাছের যে কত বড় আকার এবং গাছের ফল সব কিছু মিলে এর দাম নির্ভর করে। ছোট আকার থেকে শুরু করে বড় পর্যন্ত এর দাম সর্বোচ্চ 2 লাখ টাকা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে 2 লাখ টাকার পরেও আছে। অনেকেই আছে যারা রামবুটান গাছ কিনতে চান এবং গাছপ্রেমীরা অনেকেই আছেন একটু বিরল টাইপের গাছ চান। তারা আসতে পারেন জাতীয় বৃক্ষ মেলা এবং কিনতে পারেন পছন্দের এই স্কুল বয় রামবুটান গাছটি। এখানে রয়েছে আপনার স্কুল বয় রামবুটান, যেটা স্কুল বয়, এটা সবচেয়ে বেশি দামি প্রজাতি। এটার দাম হচ্ছে আপনার 2 লাখ টাকা। আমাদের প্রায় অনেকগুলো চারাই সেল হয়ে গেছে। যে স্কুল বয় যে রামবুটানটা, ওইটা প্রায় 2-3টা চারা সেল হয়ে গেছে। শুধু ফলদও নয়, মেলায় দেখা গেছে বিভিন্ন ধরনের বনজ ও ভেষজ গাছের চারা। জাতীয় বৃক্ষ মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের দুর্লভ গাছ। আধমরা, রাবার গাম, রক্তচন্দন, বাইলাম, বিঘ্নেশ সহ দুর্লভ গাছের চারা কিনতে পারছেন গাছপ্রেমীরা। এছাড়া 20 থেকে 30 বছরের পুরনো বনসাই সবার নজর কাড়ছে। বড় বনসাই যেগুলো আছে প্রদর্শনের জন্য করি, এর জন্য, কারণ বড় বনসাই যদি মানুষ না দেখে তাহলে সে ছোট বনসাইটা কীভাবে করবে সে এটা বুঝতে পারবে না। আমাদের বনসাই সাধারণত ছোট থেকে বড় যেগুলো আছে, আপনার সর্বনিম্ন হচ্ছে গিয়ে আপনার 3,000 টাকা সর্বনিম্ন, আর উপরে 5 থেকে 6 লাখ টাকার ভিতরে পেয়ে যাবে। 9 আগস্ট শেষ হবে জাতীয় বৃক্ষ মেলা। তার আগে পরিবার পরিজন নিয়ে পছন্দের গাছ কিনতে এসেছেন অনেকেই। আগামীকাল কুমিল্লা যাবো, তো আজকে নিয়ে যাচ্ছি। এখানে আছে 12 মাসি আপনার কাঁঠাল হলো কষছাড়া কাঁঠাল, যেটা বেলটা কষছাড়া গাছ পছন্দ, জবা গাছ, কদম গাছ আর বেলি গাছ। আমাদের একটা বেলকুনি, ওই বেলকুনিতে আমার পছন্দ যে গাছগুলো আছে 25-30টার মতো গাছ আছে আর কি। তো এখন যেটা নেই, আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিব আর কি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে যে কোনো হামলা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকের মাঝেই হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় অন্তত 57 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন এবং বাকিরা তারাজাল সৈকতের কাছে সীমান্ত বেড়া অতিক্রম করার সময় পদদলিত হয়ে প্রাণ হারান। একদিনে মরক্কো থেকে সেউতায় রেকর্ড প্রায় 60,000 মানুষ প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য মানব পাচারকারীদের দায়ী করেছেন সানচেজ। এবারে খেলার খবর। দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেছেন বাংলাদেশ দলের প্রথম বহরের সদস্যরা। এই বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজবুল হোসেন শান্ত সহ মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার রাত 12টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। বাকি ক্রিকেটাররাও কর্মকর্তারা আলাদা ফ্লাইটে আজ সন্ধ্যায় রওনা দিবেন। ডারউইনে আগামী 13ই আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো। তবে থেমে নেই বিশ্বকাপকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। 2030 বিশ্ব আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 64 করার ছক কষছে ফিফা। প্রবল আপত্তি রয়েছে এখানেও। 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 মহাদেশে 6টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে 64 দলে ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকা 3 পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে। তবে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি এরই মধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাই পর্বে গুরুত্ব কমে যাবে। একই অবস্থান নিয়েছেন উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সভাপতি। তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আগেই 64 দলে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। বিশ্বকাপের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ফিফা। এ লক্ষ্যে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে বিস্তারিত গবেষণা করানো হবে। গবেষণা সম্ভাব্য টুর্নামেন্ট আয়, সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, সদস্য ফেডারেশন, মহাদেশীয় কনফেডারেশন, লিগ, ক্লাব এবং বৈশ্বিক ফুটবল কাঠামোর উপর এর প্রভাব বিশ্লেষণ উঠে আসবে। পরিকল্পনা অনুযায়ী 7 আগস্টের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে। 14 আগস্ট চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচন করে 11 সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পেতে চায় ফিফা। 64 দলে বিশ্বকাপ অনুমোদন পেলেও টুর্নামেন্টের অবকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে 2030 বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন ও পর্তুগালের মতো স্বাগতিক দেশগুলোকেও বাছাই পর্ব খেলতে হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করব ব্যতিক্রমী একটি খবর দিয়ে। শুধু ফ্যান কিংবা এসি নয়, এখন তীব্র গরমে ফ্রিজের ভেতর ঢুকে মিলবে স্বস্তি। শুনতে অবাক লাগলেও সত্যি এমন এক মানব ফ্রিজ আবিষ্কার করেছে জাপান। বাইরে কাজ করা মানুষ ও পথচারীদের হিট স্ট্রোক থেকে রক্ষায় দেশটির বেশ কয়েকটি জনবহুল জায়গায় স্থাপন করা হয়েছে এই মানব ফ্রিজ। ফ্রিজে শাকসবজি, মাছ, মাংস ও আইসক্রিম সহ নানা খাদ্যপণ্য রাখার কথা সবাই জানেন, কিন্তু প্রচণ্ড গরম থেকে রক্ষায় গোটা মানুষ ফ্রিজে ঢুকে পড়ার এমন দৃশ্য আগে কখনো দেখেছেন? হয়তো প্রথম দেখায় কোনো সায়েন্স ফিকশন সিনেমার রহস্যময় ল্যাবরেটরি মনে হলেও জাপানে এই ঘটনা একেবারেই বাস্তব। তাপপ্রবাহ থেকে মানুষকে স্বস্তি দিতে ডো হিউম্যান বক্স নামের এই মানব ফ্রিজটি তৈরি করেছে জাপানের রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান SDRS। বিনামূল্যে ব্যবহারের জন্য এটি বেশ কয়েকটি জনবহুল জায়গায় রাখা হয়েছে। একটি মানব ফ্রিজ প্রতিদিন অন্তত 30 জনের বেশি মানুষ ব্যবহার করছেন। 5 মিনিটেই গরম থেকে আরাম পাওয়ায় দিন দিন বাড়ছে এর
জনপ্রিয়তা। গ্রীষ্মকালে জাপানের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে এবং অনেক এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছায়। আর তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার জন্য এই মানব ফ্রিজটি অসাধারণ। মানবদেহ শীতলকারী এই বুথটির তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। 20 মিনিট পর মানব ফ্রিজটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। মূলত বাইরে কাজ করা শ্রমিক, কারখানার কর্মী এবং সাধারণ মানুষকে হিটস্ট্রোকের বিপদ থেকে রক্ষায় এটি আবিষ্কার করার দাবি উদ্ভাবকদের। একটি মানব ফ্রিজের জন্য গুনতে হবে 15 লাখ জাপানি ইয়েন। সাশ্রয়ী বিদ্যুৎ খরচ এবং ব্যবহারে ঝুঁকি নেই বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠান SDRS এর। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।